আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে ঠিক পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। আপনি যদি মায়াপুরে মাত্র 100 টাকায় থাকতে চান তাহলে এই গৌরাঙ্গ কুটির আপনার জন্য। এই ঠিক গোশালা যাওয়ার পথে এই অন্নদান কমপ্লেক্সে প্রতিদিন ভোরবেলা 4টে থেকে কুপন দেয়। এখানে কিন্তু আপনারা ফ্রিতে প্রসাদ খেতে পারেন। এখানে ভাত রয়েছে, রুটি রয়েছে, একটা ভাজা, 2 রকমের ভাজা রয়েছে, ডাল, একটা সবজি রয়েছে, এদিকে আলু মটরের ঘুগনি রয়েছে, মিষ্টি, পাঁপড়। আর এখানে ঘরগুলো থেকে কিন্তু দারুণ সুন্দর, দেখুন এই এক একটা ঘর এদিকে রয়েছে, তার ঠিক সামনেই দারুণ সুন্দর চন্দ্রোদয় মন্দির। যারা থাকছেন না অথচ মায়াপুর দর্শন করে মানে ইস্কন মন্দির দর্শন করে এখানে ভোগ প্রসাদ খাবেন, মেন গেট দিয়ে ঢুকে কিন্তু ডান দিকে প্রচুর বিভিন্ন ভবনের খাবার কুপন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই হলো বিশ্বের সবথেকে বড় মন্দির, তার ভেতরের অংশ, চারিদিকটা পুরো বলছি বিশাল কোনো ফুটবল একটা গ্যালারি। এরকম সিঙ্গেল বেড, 4টে বেড রয়েছে এটায়। অনেক সংখ্যায় গরু রয়েছে, আপনি চাইলে এখানে ডোনেশন রয়েছে, আপনি গরুদের খাওয়াতে পারেন, স্নান করাতে পারেন। আজ 12ই জানুয়ারি 2025, স্বামী বিবেকানন্দের জন্মদিনে একটা নতুন সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে আমাদের আরেকটা শীতের ছোট্ট ঘোরার গল্প। আমি আর রৌনক অনেক দিন পর বেরিয়েছি, তবে শুধু আমরা দুজন নয়, রয়েছে আরও 2 জন। সকাল 7:30টায় আমাদের ট্রেন। আজ আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুরে। তবে মায়াপুর যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে নবদ্বীপ ধাম, আর তার জন্যই এখন আমরা ধরবো সকাল সকাল কাটোয়া লোকাল। আর এবারে আমার সঙ্গে মায়াপুর যাচ্ছে রৌনক আর 2 সায়ন। এই হচ্ছে সকাল 8টার কাটোয়া লোকাল। বেশ ভালো রকম ভিড় রয়েছে কিন্তু, কারণ অনেকে দেখলাম মায়াপুর বা ওই সাইডে ঘুরতে যাচ্ছেন, তো তার একটা ভিড় রয়েছে। আর ডেলি প্যাসেঞ্জারদের ভিড় তো রয়েছেই, সব মিলে কিন্তু আগে চলে আসবেন, নাহলে সিট পাওয়া কিন্তু চাপ। হাওড়া থেকে নবদ্বীপ ধাম যাওয়ার জন্য সারাদিন রয়েছে নানা লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন। তবে যারা শিয়ালদা থেকে যাচ্ছেন তাদের নবদ্বীপ ধাম না গিয়ে যাওয়া উচিত কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে ফেরি পেরিয়ে চলে যান মায়াপুরে। গ্রাম বাংলার রূপ দেখতে দেখতেই আমরা ঘন্টা 2.5-এর মধ্যেই এখন পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। তবে এই ট্রেনে কিন্তু ভিড় হয়েছিল সেদিন বেশ ভালো। এই কিন্তু আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। মোটামুটি ট্রেন ঢোকার কথা ছিল 10টা 9, এখন বাজে ওই 10:40 মতো। কুয়াশার কারণে বেশ কিছুটা লেট। তবে যাই হোক, আমরা 4 জন নামলাম। আর প্রচুর দেখলাম আজকে রবিবার, প্রচুর মানুষ এসছে এই একদিনে নবদ্বীপ ঘোরার জন্য আর কি। তবে এই যে নবদ্বীপ স্টেশনে 3 নম্বরে দাঁড়ালো, তো এখান থেকে আমাদের ওপারে 1 নম্বরে যেতে হবে, ওখান থেকে টোটো নিয়ে যেতে হবে ঘাটে। তো আপনারা শিয়ালদা থেকে যারা আসছেন তারা স্পেশালি আমি বলবো তারা কৃষ্ণনগর হয়ে আসুন। কাটোয়া হয়ে আসার জন্য হলে আপনি হাওড়া থেকে আসুন। স্টেশনে এলাম, 2 দাদাদির সাথে দেখা। তোমাদের বাড়ি কি এখানেই? কি নাম তোমাদের? আমার নাম অভিজিৎ। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগছে? খুব ভালো, সব ভিডিও দেখি তোমাদের। সাপোর্ট করবেন, ভালো করে আপনার সাথে থাকবেন। এই নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে রয়েছে প্রচুর টোটো। এখান থেকে ফেরিঘাট যেতে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতন। সকাল সকাল ট্রেন ধরেছেন, এখানে আস্তে আস্তে বেশ খানিকটা বেলা হয়েছে। এখানে ঘাটের কাছে অনেকগুলো দোকান রয়েছে, তো সেখান থেকে একটা দোকানে আমরা এখন ওই লুচি আর ছোলার ডাল আর সঙ্গে নিয়েছি এখানকার দই, সব মিলিয়ে ব্রেকফাস্টটা সারবো। এই পাশেই মানে এটা হচ্ছে ঘাট, ঘাটে মানে লঞ্চ চেপে যাবো ওই পারে মায়াপুর। এই যে নিয়েছি এখানে লুচি, তরকারি আর দই। আজকে রবিবার, তো এখানে রীতিমতো লঞ্চ আর ওই নৌকা টিকিট কাটার জন্য মারামারি। যাক, কেটে ফেললাম লঞ্চের টিকিট 10 টাকা করে, আর নৌকা হলে 5 টাকা করে। শনি রোববার এবং কোনো ছুটির দিনগুলোতে এই মায়াপুরের লঞ্চ ফেরিতে কিন্তু ভিড় হয় বেশ ভালো। আর ওই দেখুন, নদীর এপার থেকেই ওই পারে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। এই ফেরিতে এই পার থেকে ওপারে যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট মতন। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে একদিকে ভাগীরথী এবং জলঙ্গি 2 নদীর মিলন ঘটেছে। 2টো নদীর জলের রং কতটা আলাদা। যাক, এই আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ফেরিঘাটে। এই জায়গায় রয়েছে প্রচুর বিভিন্ন দামের বিভিন্ন মানের থাকার অপশন, বিভিন্ন হোটেল, আশ্রম, লজ রয়েছে।
মায়াপুর এলে অনেকেই থাকেন ইসকন মন্দিরের ভেতরের ভবনগুলোতে, যেমন আমরা থাকবো। তাছাড়া অনেকেই পছন্দ করেন একটু কম দামে মায়াপুর মন্দিরের বাইরে এই ধরনের হোটেল কিংবা লজগুলোতে থাকতে। আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড, জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে কিংবা পায়ে হেঁটে মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে যান একেবারে ইসকন মন্দিরে। প্রচুর হোটেল ছাড়াও প্রচুর আশ্রম রয়েছে, গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে খুব স্বল্প মূল্যে থাকতে পারেন আপনারা। আর নাহলে হোটেল তো রয়েছেই। তাছাড়া আজকে আপনাদের দেখাবো মায়াপুরে এলে ইসকন মন্দিরের ভেতরে কিভাবে ভবনগুলোতে আপনারা থাকতে পারেন। তোর কি প্রথমবার মায়াপুর? এই তোদের কি প্রথমবার মায়াপুর? তোরা প্রথমবার? মানে আমি এখানে একমাত্র যা 3-4 বার হচ্ছে এক্সপিরিয়েন্স। থাকছেন না অথচ মায়াপুর দর্শন করে মানে ইসকন মন্দির দর্শন করে এখানে ভোগ প্রসাদ খাবেন। মেন গেট দিয়ে ঢুকে কিন্তু ডান দিকে প্রচুর বিভিন্ন ভবনের খাবার কুপন এখান থেকে আপনি পেয়ে যাবেন। 12টার মধ্যে কিন্তু 11টার মধ্যে সংগ্রহ করবেন, কারণ দেখুন লাইনটা কিন্তু বিভৎস, মানে ছুটির দিনে এলে কিন্তু লাইন বেশ ভালো রকম পড়বে। তো যদি থাকেন তাহলে প্রত্যেক ভবনের মধ্যে আপনি কুপন পেয়ে যাবেন, বাট না থাকলে এইটা করবেন। আর এইদিকে রয়েছে দেখুন অখণ্ড হরিনাম সংকীর্তন। বরাবরই মায়াপুর ইসকনের ভেতরটা অসম্ভব সুন্দর করে সাজানো থাকে। শীতকালে চারিদিকে রং বেরঙের ফুল দিয়ে যেমন এখন সাজানো। আর এখন আমরা চলেছি একেবারে প্রাঙ্গণের মাঝখান দিয়ে ঈশ্বরদান ভবনের জন্য, যেখানে আমরা থাকবো আজকের রাতটা। এখানে ইসকন মন্দিরের ভেতরে মানে ইসকন মন্দিরের চত্বরের মধ্যে প্রচুর ভবন রয়েছে। গদা ভবন বিখ্যাত, ঈশ্বরদান ভবন, ভামসি ভবন, শঙ্খ ভবন, গীতা ভবন, অনেক রকমের ভবন রয়েছে। যেমন ভামসি ভবন পাশে রয়েছে, তবে সবগুলো কিন্তু অনলাইনে ভিজিবল নয়, এনাদের সাইট থেকে বুক করতে হয়। সেখানে গদা ভবন, কোচ ভবন এবং ঈশ্বরদান ভবন, এই 3 ভবনে বুকিং কিন্তু আপনারা অনলাইনে করতে পারেন। আমরা রয়েছি এবারে ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনের ভেতরটা যতটা সুন্দর, বাইরেটা ঠিক ততটাই সুন্দর। চারিদিকে রং বেরঙের ফুল, খুব সুন্দর। রৌনক কি বলছিস তুই? কি এখানে কি করে ছবি তুলবি? ফুলের মাঝখানে দাঁড়িয়ে থেকে, ঠিক আছে? ফুলের মাঝখানে যখন মৌমাছিগুলো থাকে তখন হচ্ছে রৌনক হচ্ছে আমাদের মৌমাছি। ভবনে ঢুকেই আগে চলে গেলাম চেক ইন কাউন্টারে, করে নিলাম চেক ইন। তার জন্য দরকার শুধুমাত্র আপনার আইডি কার্ড আর বুকিং রিসিপ্ট। আচ্ছা, গিয়েই আগে আপনি কেটে ফেলবেন আজকের দুপুরের মহাপ্রসাদের টিকিট। যদি অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন 150 টাকার বিনিময়ে। এই হচ্ছে আমাদের ঈশ্বরদান ভবনের রুম নাম্বার 1226। গতবার যখন এসেছিলাম বাবা মার সাথে তখন এই ঠিক সামনের দিকটাই ছিল, 4th ফ্লোরে একদম মন্দির দেখা যাচ্ছিল, বাট মন্দির এখান থেকেও দেখা যাচ্ছে। এখানে রুমটা একটু আপনাদের দেখা, এখানে না 4 জন রয়েছে, তো এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে, ছবি দিয়ে গোটা এরকম কৃষ্ণের ছবি দিয়ে না গোটা ঘর, প্রত্যেকটা ঘর সাজানো থাকে। আর এরকম সিঙ্গেল বেড, 4টে বেড রয়েছে এটায়। আর এইদিকে বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। তো এসেই প্রথমে ওয়াশরুম যাওয়ার ধান্দা হয়েছে না, একটা জাল। বাহ, বাথরুমটা কিন্তু বেশ সুন্দর, বড় আয়না রয়েছে। তবে অন্যবার আমি আয়নাতে শুধু একা থাকি, এবার দেবরা রয়েছে সঙ্গে। আর যেদিকে বেসিন রয়েছে, বোম ফেলার জায়গা, এটা পুরো স্নান ঘর আলাদা একটা রয়েছে, বেশ সুন্দর, হেভি সুন্দর সাজানো করছে না। রুমের ভাড়াই ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে 3200 কত টাকার মতো পড়েছে। রুম কেমন? একদম এ ক্লাস। চার্জ দিতে হবে। না রুমটা কেমন? চার্জ তো দিতে হবে, তোকেও চার্জ দিতে হবে, বুঝতে পারছি। রুমটা কেন ভালো? তবে রৌনককে চার্জ দেওয়ার জন্য রুমের ভেতরে, রুমের বাইরে নিয়ে যেতে হবে। কেন রৌনক? আর এইদিকে দেখুন টেবিল রয়েছে, আলমারি রয়েছে, আয়না রয়েছে। আর জলের ব্যবস্থা না প্রত্যেক রুমে এরকমভাবে করা থাকে, বোতল দেয় না, এখানে এরকম ফিল্টার দেয়। আর এই হচ্ছে রুমের ঠিক বাইরের থেকে মানে জানলা দিয়ে, এইটা হচ্ছে ভিউ। এইটা দিয়ে আমরা একটু আগে প্রবেশ করলাম রুমে। আর রুম থেকে যদি আমি বাইরে বেরোই, এইটা হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে বাইরে বেরিয়ে এই যে বারান্দা, এই বারান্দা দিয়ে কি দেখা যায় জানেন? দেখায় আপনাদের, দাঁড়ান। এই বারান্দা দিয়েই, এই জানলা দিয়ে আপনি 24 ঘন্টা দেখতে পারেন বিশ্বের সবথেকে বড় মন্দির, চন্দ্রোদয় মন্দির। দারুণ লাগছে এখান থেকে, দেখুন। আর এখানে না শুধু 4 বেডেড নয়, ডবল বেডেড, ট্রিপল বেড, 5 জনের ফ্যামিলি রুম, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। অনলাইনে এনাদের যে সাইট রয়েছে, সেই সাইটে 60 দিন আগে, 60 ডেজ আগে কিন্তু চেক করবেন, নাহলে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকে না। খুব তাড়াতাড়ি রুম কিন্তু সোল্ড আউট হয়ে যায়। এছাড়াও কোচ ভবন,
গদা ভবন, এগুলোতে কিন্তু আপনারা রুম বুক করতে পারেন। লাঞ্চের কুপন কিন্তু আপনি এখানে যখন আসবেন যদি অ্যাভেলেবেল থাকে আপনি পেয়ে যাবেন, নাহলে সকাল 8টা থেকে খোলে দুপুরে লাঞ্চের যে কুপন 150 টাকা করে পার হেড। গদা ভবনে আমরা খাবো আর আজকে ঈশ্বরদান ভবনেও খাবো। চলুন দেখাই আপনাদের। বিশ্রাম নিয়ে স্নান করে একেবারে নতুন জামা কাপড় পরে আমরা 4 বন্ধু এখন বেরিয়ে পড়লাম মন্দির ঘুরতে। তবে তার আগে সোজা চলে গেলাম গোবিন্দাজে আজকে দুপুরের খাবার খেতে। বার্গার, প্যাটিস, পিৎজা থেকে শুরু করে মিষ্টি, এমনকি মহাপ্রসাদ, এমনকি সাউথ ইন্ডিয়ান বিভিন্ন খাবারও এখানে আপনি পেয়ে যাবেন। আয়োজন দুর্দান্ত। আমরা রয়েছি ঈশ্বরদান ভবনে, কিন্তু আজ দুপুরের কুপনটা পাইনি, শেষ হয়ে গিয়েছে যেহেতু আমাদের আসতে দেরি হয়েছে। তা আমরা এখানে রয়েছি গোবিন্দাজে। গোবিন্দাজে কিন্তু নানান রকমের খাবার রয়েছে, ইডলি, ধোসা থেকে শুরু করে চাউমিন, সব কিছু ভেজ, বার্গার, কেক, মিষ্টি, বিভিন্ন রকমের। মহাপ্রসাদমে যেটা রয়েছে স্পেশাল থালি 120 টাকা করে, সেটাও কিন্তু পাবেন, বাট সেটাও শেষ হয়ে গিয়েছে। তাই অর্ডার দিলাম চিজ মশলা ধোসা, সেটা খাই। রাত্রে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি আমাদের ভবনেই, রাতে যে প্রসাদ দেয় ঈশ্বরদান ভবনে সেইটা আমরা খাবো, সেটা হচ্ছে 100 টাকা করে, আর লাঞ্চের জন্য হলে 150 টাকা করে। তো সেই কুপন কাটলাম, মানে আপনাদের রাতে দেখাবো ঈশ্বরদান ভবনের মহাপ্রসাদ, বাট এখন গোবিন্দাজে আমরা খাচ্ছি ধোসা। খাবার দাবারের স্বাদ কিন্তু ছিল একেবারে লাজবাব। তাই মহাপ্রসাদের টিকিট না পেলে সোজা চলে আসবেন এই গোবিন্দাজে। আর এখন আমরা রয়েছি গদা ভবনের সামনে। এখানেও কিন্তু আপনারা মায়াপুর ইস্কনের মধ্যে থাকতে পারেন। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে গদা ভবন, মানে এখানকার সবথেকে সেন্ট্রাল যে ভবন সেটা হচ্ছে গদা ভবন। এখানেও আপনারা কিন্তু থাকতে পারেন, অনলাইনে বুক করতে পারেন। তবে এখানে রিসেপশনও রয়েছে, যদি অফলাইনে বুক করতে চান, যদি রুম অ্যাভেলেবেল থাকে, তাহলে এই উপরে সিঁড়িটা চলে যাচ্ছে না, এই যে ভেতরে সিঁড়ি, মানে রিসেপশন রয়েছে, রিসেপশনে গিয়ে কিন্তু আপনি অফলাইনে চেক করতে পারেন যে এখানে রুম অ্যাভেলেবেল আছে কি না। আর এখানে ঘরগুলো থেকে কিন্তু দারুণ সুন্দর, দেখুন এই এক একটা ঘর এদিকে রয়েছে, তার ঠিক সামনেই দারুণ সুন্দর চন্দ্রোদয় মন্দির। আমরা একদম প্রধান মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। মন্দির কিন্তু এখন দুপুরবেলা বন্ধ, বিকালে খুলবে। সন্ধ্যা আরতির সময় আমরা মন্দিরে ঢুকবো। আর মন্দিরের ঠিক পাশেই এটা হচ্ছে কোচ ভবন। এই কোচ ভবনে কিন্তু আপনারা থাকতে পারেন। আমি চেষ্টা করেছিলাম এবারে এখানে থাকা, রুম পাইনি। আর ঠিক এর সামনেই বিশ্বের সর্বথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির, সেটা আমরা চেষ্টা করবো বিকালবেলা 4:30টার সময় যখন খুলবে আবার, তখন যাবার। দারুণ সুন্দর, যতবার আসি ততবার যেন মন ঠান্ডা হয়ে যায় মায়াপুরে এলে। রৌনক কোথায়? রৌনক, মন ঠান্ডা হচ্ছে বাবা? অবভিয়াসলি রৌনকের কিন্তু মন ঠান্ডা হচ্ছে না, রৌনকের মনটা অশান্ত। কেন বলুন তো? এর পেছনে একটা কারণ আছে। কেন রে দেবরা? বলতে চাইছি না, ভিডিওটা সেন্সর হয়ে যাবে। হ্যাঁ কেন রে স্যার? আমার জানা নেই ভাই। রৌনকের মন একটু অশান্ত, রৌনকের মন শান্ত করার চেষ্টা করছি, বাট খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তাদের খুঁজে পেয়ে গেলে রৌনকের মন শান্ত হয়ে যাবে। ওটার পেছনে আমি একা নেই, মানে ওটার পেছনে আমি একা দৌড়াচ্ছি, একাই দৌড়াচ্ছি, 4 জনই আছে, কেউ নেই ভাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে ঠিক পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। তৈরি হতে এখনো বেশ কিছুটা সময় বাকি, বাট অসাধারণ সুন্দর হচ্ছে। মানে এটা দেখতে লাগছে না, আগে যতবার দেখেছি ততবার মুগ্ধ হয়েছি। এত সুন্দর শিল্পকলা এবং অদ্ভুত একটা জিনিস আজ দেখলাম। মানে অ্যাকচুয়ালি রৌনক বল ওই পতাকার ব্যাপারটা। হ্যাঁ এই এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে। আমার কাছে ভিডিও শট আছে একটা, এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে। বাঁ দিকের পতাকাটা চলছিল লেফট টু রাইট, আর ডান দিকের পতাকাটা চলছিল রাইট টু লেফট, আর মিডলটা স্ট্রেট। মিডলটা স্ট্রেট। হ্যাঁ দারুণ, দারুণ মন্দির, দারুণ, সত্যিই দারুণ। মানে এই যে একটা স্ট্রাকচার বা এই যে একটা মানে ধারণা মন্দিরটার এত সুন্দর, অমায়িক। হিন্দু ধর্ম তো বটেই, গোটা বিশ্বের কাছে নজির করবে এই চন্দ্রোদয় মন্দির। তবে এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। ইস্কনের প্রবর্তক এই শ্রীলা প্রভুপাদের ইচ্ছানুসারেই তার মৃত্যুর পর এই মন্দির চত্বরের মধ্যেই গড়ে ওঠে এই দারুণ সুন্দর সমাধি মন্দির, যার মধ্যে ঢুকলে মনে হবে আপনি যেন পৌঁছে গেছেন এক অন্য জগতে। তবে ভিডিও ক্যামেরা অ্যালাউ না থাকায় সেই দৃশ্য দেখাতে পারলাম না আপনাদের সামনে। প্রধান মন্দির সহ এই সমস্ত মন্দিরে ঢোকার জন্য মোবাইল ক্যামেরা এবং জুতো আপনাকে খুলে রাখতে হবে মন্দিরের বাইরের জুতো স্ট্যান্ডে। শ্রীলা প্রভুপাদের সমাধিস্থল দেখে বেরোলাম, ভেতরটা অপূর্ব সুন্দর। এত
এত সুন্দর ডিজাইন না ভেতরটা, মানে ক্যামেরা মোবাইল অ্যালাউ নয় বলে দেখাতে পারলাম না, দারুণ। আর এখন ওই টিওভিপি মানে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের নিচ দিয়ে যাচ্ছি, চেষ্টা করবো এখন ঢোকার ভেতরে। এই মন্দিরে ঢোকার জন্য পার হেড হচ্ছে 50 টাকা করে টিকিট, তো সেটা আমি টিকিট কাটলাম, কেটে এবার ঢুকছি। আর ওখানে এতক্ষণে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছে। মোবাইল ভেতরে কি অ্যালাউ আছে? মোবাইল দাদা, মোবাইল অ্যালাউ আছে, মানে এটা আপনাদের দেখাতে পারবো ভেতরটা। আর লাইন পড়েছে কিন্তু জবরদস্ত, ভরপুর লাইন। বলছি লাইনটা কেমন? লাইনটা এখানে চারিদিকে খালি লাইন, শ্রীভূমি চলছে, কোথাও শ্রীভূমি, কোথাও ত্রিধারা, লাইন লাইন সারা বছর দুর্গাপূজা দেখছি। এবার আমরা ঢুকতে চলেছি পৃথিবীর সব থেকে বড় মন্দির। এক্সাইটেড ভাই ভেতরটা দেখার জন্য? এখানে আমরা এখন লাইন দিয়েছি, মানে সামনে যিনি রয়েছেন, মানে পুনরায় লাইন, তো সামনে যিনি রয়েছেন তিনি কিছু বক্তৃতা বা সামথিং কিছু রাখবেন আর কি, তারপর আমরা ভেতরে ঢুকবো। আমার মনে হচ্ছে আমরা এই অংশটাতে ভেতরে ঢুকবো আর কি। এখনও তৈরি হতে বেশ খানিকটা, 2026-এর আগে উদ্বোধন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সেটাই আর কি আমরা সকলে এখন দেখতে এসেছি। আর মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে, কেউ নিচে নামবেন না। মন্দির দর্শন হয়ে গেলে আমরা যে রাস্তা দিয়ে এলাম এটা দিয়ে নামতে হবে। এই হলো বিশ্বের সবথেকে বড় মন্দির, তার ভেতরের অংশ 2026-এ ওপেন হবে, তখন তো দুর্দান্ত দেখতে লাগবে। আপনাদের দেখায় দেখুন চারিদিকটা পুরো বলছি বিশাল কোনো ফুটবল একটা গ্যালারি, এবং অলরেডি ছবি লাগতে মানে ছবি দেওয়া শুরু হয়ে গিয়েছে। এবং উপরটা দেখুন পুরো হিউম্যান আই, মানুষের চোখের আকৃতিতে এইটা যেটা তৈরি হচ্ছে, এমন হয় এটা উপরে যাবে, দারুণ। এইটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির, মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর কি, আর অল্প বিস্তর কাজ বাকি, পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে। অসাধারণ লাগছে এই জায়গাটা, দেখুন দারুণ দেখতে করেছে। এখানে একটা রিপোর্ট লেখা রয়েছে ডিসেম্বর 2024 অবধি এই মন্দির তৈরিতে কত মানুষ, কত শ্রমিক কাজ করেছে জানেন? 39,752। ভাবুন পৃথিবীর সব থেকে বড় মন্দির তৈরি করতে এই 39,752 জন মানুষ কাজ করছেন। ভগবান বিষ্ণুর দ্বারপাল কারা ছিল জানেন? জয় আর বিজয়। সেই জন্য মন্দিরের এই দ্বারে 2 দিকে জয়, এদিকে বিজয়, এদিকে জয়, দুজনের মূর্তি রয়েছে, বাট এখন সেগুলো ঢাকা রয়েছে। তো যখন মন্দির উদ্বোধন হবে তখন এই মূর্তিগুলো উদ্বোধন হবে আর কি। আর মন্দিরের এই কাজগুলো আপনাদের দেখায়, দেখুন জয়পুর মানে রাজস্থানের যে কাজ, খানিক সেই রকমের জানলা, দেখুন অপূর্ব ভাই। কেমন লাগলো স্যার? একদম ফ্যান্টাস্টিক। এটা আরও যখন হবে 2026-এ তখন আরও ভালো লাগবে, এখন এমনি এবারে কেমন লাগলো? ভালো, ভালো না? বেশ ভালো, মানে আলটিমেট, মানে মায়াপুরের মতো জায়গায় দারুণ। ও হ্যাঁ, সায়ন বলছে আমরা 200 টাকা ডোনেশনে দিচ্ছি, মানে টিকিট কেটেছি আর কি। Rama, 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 Hare Ho, Hare Ho together, Hare Krishna, Hare Krishna. সন্ধ্যেবেলা আলাদাই মেজাজ, একটা ভাইব আছে, মানে বেনারসে গেলে যেমন একটা ভাইব পাবেন, মায়াপুরে এলে ঠিক ততটাই সুন্দর ভাইব পাবেন। দারুণ দারুণ। মন্দিরের সন্ধ্যা আরতি দেখে এরপর আমরা চলে আসি আমাদের ঈশ্বরদান ভবনে। এখানে রাতে 8টা থেকে 9টা অবধি দেয় মহাপ্রসাদ, যার টিকিট অলরেডি আমরা কেটে রেখেছিলাম দুপুর 3টে নাগাদ। প্রত্যেকটা ভবনেই প্রসাদামের কিন্তু ব্যবস্থা রয়েছে, দিনের বেলা হোক রাতের বেলা হোক। যারা থাকছেন তাদের জন্য বলছি, যারা আসছেন তাদের জন্য কেবল দিনের বেলায়। তো সকালবেলা আমরা তো কুপন পাইনি, তো রাতের বেলা আমরা আগেই কুপনটা কেটে রেখেছিলাম দিনের বেলায়, মানে দুপুর 3টে নাগাদ।
তো 100 টাকা করে রাতের বেলা, দিনের বেলা যদি কুপন কাটেন সেটা হচ্ছে 150 টাকা করে। আয়োজন কিন্তু একেবারে দুর্দান্ত। ঈশ্বরদান ভবনে আগের বারে যখন বাবা মার সাথে এসেছিলাম তখন এখানেই খেয়েছিলাম দিনের বেলা, একসঙ্গে এবারে খাচ্ছি রাতের বেলা। আরেকটা বিষয়, ঈশ্বরদান ভবনে কিন্তু আগে খাওয়াতো এই বাইরেটাতে একটা কাচের গ্লাসের মতো এরিয়া রয়েছে সেখানে, বাট এখন দেখলাম নতুন একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁ খুলেছে, একদম পুরো মানে রিল্যাক্সের রেস্তোরাঁগুলো হয় খানিক সেরকম, দারুণ আয়োজন এবং রেস্টুরেন্টটা বেশ ভালো। আর খাবার যেটা এসছে, প্রসাদ যেটা এসছে সেটা কিন্তু বেশ ভালো, মানে 100 টাকা অনুযায়ী আয়োজন কিন্তু খুবই ভালো, খুবই। আপনাদের দেখায়, এই দেখুন এখানে ভাত রয়েছে, রুটি রয়েছে, একটা ভাজা, 2 রকমের ভাজা রয়েছে, ডাল, একটা সবজি রয়েছে, এদিকে আলু মটরের ঘুগনি রয়েছে, মিষ্টি, পাঁপড়, আর এদিকে মোটামুটি এরা সব বসে খাচ্ছে। কি আয়োজন কীরকম, হেভি না? মানে 100 টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালো। ঈশ্বরদান ভবনে থাকুন, সেক্ষেত্রে কিন্তু প্রসাদের ব্যাপারটা আরও ভালো করে পাবেন। আমি আগেরবারও দেখে বেশ ইমপ্রেস হয়েছিলাম, এবারও বেশ ভালো লাগছে। আর দিনের বেলা আপনি গদা ভবনও ট্রাই করতে পারেন খাবার প্রসাদ, সেটা কুপনটা একটু কম। খাবার দাবারের স্বাদ কিন্তু খুব ভালো, খুবই, মানে আপনি চাইলে ভাত তরকারি আবার পাবেন, এমন নয় যে ওয়ান টাইম, বেশ ভালো। একদিকে তখন রাতের আকাশে পূর্ণিমার গোল চাঁদ, অপরদিকে কৃষ্ণ নাম, সবকিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর পরিবেশের সাথে শেষ করেছিলাম প্রথম দিনটা। কিন্তু পরদিন সকালে ঘুমটা ভাঙতেই সোজা চলে আসি বারান্দায়, আর সামনে তখন বিশ্বের সবথেকে বড় মন্দির। এখানে সকালটা বড়ই অদ্ভুত, বড়ই শান্ত আর স্নিগ্ধ। বেরিয়ে পড়লাম এখন সকাল সকাল আমরা গোশালা যাব বলে। সুপ্রভাত, শ্রীধাম মায়াপুর থেকে একটা নতুন শীতের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দারুণ সুন্দর সকালটা এখানে, মানে যখন ঘুম থেকে উঠেছিলাম চারিদিকটা আরও বেশি কুয়াশা ছিল, আর এখন মানে একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা রয়েছি। চারিদিকে খালি পাখির আওয়াজ, দূর থেকে দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে বড় মন্দির, চারিদিকে রং বেরঙের ফুল, আর এরকমই সুন্দর একটা সকালে। এখন প্রায় 7:15-20 মতো বাজে, সূর্য উঠেছে, আর আমরা যাচ্ছি এখন গোশালার দিকে। কালকে আমাদের যাওয়া হয়নি। বিভিন্ন ভবনে যেমন প্রসাদামের অপশান রয়েছে, খাওয়ার অপশান রয়েছে, তেমন এই যে ফ্রি প্রসাদাম অন্নদান কমপ্লেক্স, এই ঠিক গোশালা যাওয়ার পথে এই অন্নদান কমপ্লেক্সের প্রতিদিন ভোরবেলা 4টে থেকে কুপন দেয়। এখানে কিন্তু আপনারা ফ্রিতে প্রসাদ খেতে পারেন, সেই অপশানও কিন্তু রয়েছে, যে টাকা দিয়ে খেতে হবে এমন নয়। ঈশ্বরদান ভবন থেকে মিনিট 5-7 পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম গোশালাতে। আর ঢুকতে দেখি এখানকার গোশালার গরুর দুধ দিয়ে ঘি, দই, দুধ, ক্ষীর, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, যা আপনি কিনেও নিয়ে যেতে পারেন। আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি দেবরয়ের সব থেকে প্রিয় জায়গায়, মানে দেবরয় একমাত্র ইস্কন এসেছি শুধুমাত্র এই জায়গাটা দেখার জন্য। কালকে থেকে ওয়েট করে যে ও কখন গোশালায় গরু দেখবে। আমি একটা অ্যানিমাল লাভার, ওই জন্য। শোন না, বলছি কাকিমাকে জিজ্ঞেস করবি, কাকিমা বলে দেবে। যখন তুই আয়নায় মুখ দেখিস তখনই বলে কাকিমা যে দেখো বাড়িতে একটা গরু এসছে। তাও তো মানুষের থেকে ভালো। বাপরে, এক একটা গরু আর ষাঁড়ের খালি সাইজ দেখুন, বাপরে বাপ। এদিকে গরুগুলোর সাইজ এই বিগ সাইজ, আর এই ষাঁড়টাকে দেখুন, ওরে বাবা রে। রৌনক এদিকে আয়। রৌনক বোধহয় সিংটা, তোর যা চেহারা তার থেকে বোধহয় মোটা এই ষাঁড়টার সিংটা। হ্যাঁ ভাই, অনেক সংখ্যায় গরু রয়েছে। আপনি চাইলে এখানে ডোনেশন রয়েছে, আপনি গরুদের খাওয়াতে পারেন, স্নান করাতে পারেন, সমস্ত কিছু অপশন রয়েছে। আর এখানে কত গরু ভাই, এইটা একটা নীল গরু, নীল গায়ে, সাদা, খয়েরি, বিভিন্ন প্রচুর গরু, প্রচুর। ভালো লাগছে না বন্ধুদের দেখে? বাবা, এক একটা যা সিংয়ের সাইজ দেখ। এরকম বিভিন্ন দোকান রয়েছে যেখানে আপনি বিভিন্ন জিনিস পাবেন। এখানকার ধূপ, যেটা আমি খুব নিলাম, ধূপ পাবেন, বিভিন্ন ছবি আছে, মানে যেখানকার পোশাক আছে, সমস্ত কিছু এখানে পাওয়া যায় বেশ ভালো দামে। এবং অনেক কিছু রয়েছে, বই টই রয়েছে, নানান কিছু রয়েছে, বেশ ভালো। এরকম প্রচুর দোকান রয়েছে এই চত্বরের মধ্যে। ঘি পাবেন, ঘি তো গোশালার ওখানেও পাবেন। বন্ধুরা, এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। মানে আপনি যদি মায়াপুরে মাত্র 100 টাকা প্রতিদিন, মানে আপনি যদি মায়াপুরে মাত্র 100 টাকায় থাকতে চান, তাহলে এই গৌরাঙ্গ কুটির আপনার জন্য। এখানে এসে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি পাবেন। তবে এখানে বাথরুম হচ্ছে কমন ওয়াশরুম, এরকম
চাটার বেড়ার বেশ ভালো, 100 টাকা অনুযায়ী বেশ ভালো। ঘড়ি কাটা এখন ঠিক সকাল 9টা, আর এখানে চেক আউট টাইমও সকাল 9টা, ওই 9টা 10-15 নাগাদ আমরা এখন বেরোলাম চেক আউট করে। মায়াপুরে সুন্দর একটা দিন কাটালাম। এবার আমরা যাব ব্রেকফাস্ট করব, দিয়ে বাড়ির জন্য রওনা দেবো। আজকে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা সারছি গোবিন্দাস থেকে। কী কী নিয়েছি আপনাদের দেখায়। বড়া নিয়েছিলাম, ভেজ পাস্তা, এটা বলে কি ক্যালজানো নাকি, ক্যালজান, আর এটা এটা হচ্ছে মিল্ক কেক, পাস্তা রয়েছে, বার্গার রয়েছে। এই হচ্ছে আমাদের সকালে আজকে জলখাবার, যা খেয়ে আমরা মায়াপুরকে টাটা জানাবো। আর কি খাবার দাবার এখানে খুব ভালো, খুব ভালো। আর টোটাল আমাদের বিল হয় 420-30 টাকা মতন, জল টল সব নিয়ে। আর এভাবেই শেষ হলো আমাদের একদিনের ছোট্ট মায়াপুর ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না যে কেমন লাগলো। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।